কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আমাদের যে নগদ প্রবাহ সিরিজটা গত ক্লাসে আমরা দেখেছি যে নগদ প্রবাহ বিবরণীর বেসিক যে কনসেপ্টগুলো আছে, অর্থাৎ ম্যাথ এবং এমসিকিউ সলভ করতে গেলে যে নগদ প্রবাহ বিবরণীর বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো দেখেছি। আজকে আমরা একটা সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব এবং দেখব যে আমাদের পরীক্ষায় কি কি সিকিউ প্রশ্ন আসে। ধারাবাহিকভাবে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট সিকিউ আপনাদেরকে প্রতিটা ভিডিওতে দিব। আশা করি আমার এই ক্লাসগুলো যদি আপনি মনোযোগ দিয়ে করেন, এবং অবশ্যই কিন্তু প্রথমে আমাদের যে বেসিক ক্লাসটা আছে সেই ক্লাসটা কিন্তু করতে হবে। এই ক্লাসগুলো যদি করেন, আমার বিশ্বাস নগদ প্রবাহ বিবরণী থেকে আপনাদের যে কোনো বোর্ডে কোনো প্রকার আপনি প্রবলেম ফেস করবেন না, ইজিলি পরীক্ষায় উত্তর করে আসতে পারবেন। তো আমরা যে প্রশ্নটা আজকে সলভ করছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা তো পরীক্ষা দেব 26-এ, আপনি 19-এর প্রশ্ন কেন সলভ করছেন, তাই না? 7 বছর আগের প্রশ্ন আপনি কেন সলভ করছেন? এটার উত্তর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী আপনাদের যারা বড় ভাই ছিল 2025 সাল পর্যন্ত তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে। নগদ প্রবাহ বিবরণী তাদের শর্ট সিলেবাসে ছিল না, অর্থাৎ সর্বশেষ যে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে সেটাই হচ্ছে 2019 সাল, অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীর বোর্ড প্রশ্নের সবচেয়ে আপডেট প্রশ্ন যেটা, সেটাই আমরা আজকে সলভ করছি। ওকে, তো আমাদের সুন্দর করে একটা প্রশ্ন দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ছক দেয়া আছে, সেখানে চলতি সম্পদ দেয়া আছে। কি দেয়া আছে আমরা যদি একটু বোঝার ট্রাই করি ভাইয়া, দেখেন এখানে চলতি সম্পদ দেয়া আছে দুইটা সাল, একটা 18 সাল একটা 17 সাল। অর্থাৎ নগদ তহবিল আমাদের 18 সালে ছিল 1,50,000 এবং 17 সালে ছিল 80,000। প্রাপ্য হিসাব সেমভাবে, মজুত পণ্য সেমভাবে দেয়া আছে, দেন আমাদের মোট চলতি সম্পদ দিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চলতি দায় দেয়া আছে, বকেয়া খরচ, প্রদেয় হিসাব, আয়কর। এটা চলতি সম্পদ এবং চলতি দায় দেয়া আছে। এরপরে আমরা যদি অন্যান্য তথ্যের ভেতরে যাই, আমরা দেখতে পাচ্ছি কি এখানে আসবাবপত্র ক্রয় দেয়া আছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় দেয়া আছে, শেয়ার ইস্যু দেয়া আছে এবং নগদ লভ্যাংশ প্রদান দেয়া আছে। এভাবে আমাদের ম্যাথটা সুন্দর করে দেয়া আছে। এবং আমাদের দেখেন এখানে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে এই যে কতে আমাদের যেটা বলছে চলতি সম্পত্তি চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাও, অর্থাৎ চলতি সম্পদ চলতি দায় কত পরিমাণ হ্রাস বৃদ্ধি পেয়েছে সেটা দেখাতে বলেছে। অর্থাৎ আমাদেরকে এই যে আমাদের এই ছকটা দেয়া আছে এখান থেকে এটা সলভ করতে হবে। এখানে চলতি সম্পদ চলতি দায় দেয়া আছে না, 17 সালে কত ছিল এবং 18 সালে কত হয়েছে, অর্থাৎ 17 সালের তুলনায় 18 সালে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা খুবই সুন্দর করে একটা ছকের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো কিভাবে আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করব আমরা একটু দেখি। আমরা যদি খাতায় চলে আসি তাহলে আমরা এখানে একটু ক নাম্বার দিব, দিয়ে আমরা একটু হেডিং দিতে পারি যে তুলনামূলক হ্রাস বৃদ্ধি, দিয়ে আমরা সুন্দর করে একটা ছক এঁকে নিব। ঠিক আছে, আমরা একটু ছক এঁকে নিই, দেন স্টেপ বাই স্টেপ আমরা যাব। আচ্ছা, আমরা একটা ছক এঁকে নিলাম এইভাবে। আচ্ছা, এখন ছক এঁকে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ছকে একটা হেডিং এর ঘর থাকবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের হ্রাস বৃদ্ধি দেখাতে বলেছে, তাই না? তো হ্রাস বৃদ্ধি যেহেতু দেখাতে বলেছে, আমরা একটা ঘর করব এখানে। এখানে আমরা একটু কমেন্ট লিখবো যে হ্রাস পেয়েছে না বৃদ্ধি হয়েছে, সেটার জন্য একটা ঘর রাখলাম আমরা। একটু এটাকে সরাইনি। আচ্ছা, এতটুকু হলেই হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা ঘর রাখবো, এটা হচ্ছে পরিমাণটা আমরা দেখাবো যে কত টাকা আমাদের হ্রাস বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, সেটা আমরা দেখাবো পার্থক্যটা। আর এখানে আমরা দুইটা যে সাল আছে, একটা 18 সাল একটা 17 সাল, সেটা আমরা একটু দেখাবো। ঠিক আছে, এটা 17 সালের টাকা, এটা 18 সালের টাকা বসাবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘর। তাহলে এই ঘরে আমরা কি লিখব? এখানে আমরা সুন্দর করে লিখব, যেটা লিখি আমরা এখানে আমরা লিখব বিবরণ। ঠিক আছে, এখানে বিবরণ। এরপরে আমাদের যেটা আছে দেখি, এই যে এই প্রশ্নটা সলভ করছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলতি সম্পদ 2018 সাল এবং 17 সাল, এই দুইটা ঘর আমরা এখানে আঁকবো। অর্থাৎ 2018 সাল, 2018-র যে টাকাটা আছে সেটা বসাবো, আর 2017-র যে টাকাটা আছে সেটা দেখাবো। এবং এই দুইটা বছরের টাকার যে পার্থক্যটা আছে সেটা আমরা দেখাবো। হ্যাঁ, পার্থক্যটা দেখাবো অবশ্যই টাকার পরিমাপে। এরপরে আমরা এখানে ইনক্লুড করব যেটা আমাদের হ্রাস পেয়েছে না বৃদ্ধি হয়েছে, সেটা আমরা কমেন্টে সুন্দর করে লিখে দিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘটনা। তো আমরা চলে আসি, এটা কিভাবে আমরা করব দেখেন। এই যে নগদ তহবিল আমাদের কি আছে, সর্বপ্রথম আমরা যে ঘরটা করব তার নাম হচ্ছে নগদ তহবিল। আমরা দেখতে পাচ্ছি 18 সালে 1,50,000, 17 সালে 80,000। তাহলে 1,50,000 আর 80,000 নগদ তহবিল আমরা লিখি, 1,50,000 আর 80,000। সরি,
একটু। এখানে আছে 1,50,000, এখানে আছে 80,000। তাহলে দেখেন তো ভাইয়া, 17 সালে ছিল 80,000, 18 সালে হয়ে গেছে 1,50,000, তাই না? তাহলে বৃদ্ধি পেয়েছে না? 17 সালে থেকে 18 সাল বৃদ্ধি পেয়েছে না? কত বৃদ্ধি পেয়েছে? 1,50,000 থেকে 80,000 বিয়োগ করব, তাহলে পার্থক্যটা কত? 70,000, তাই না? তো এখানে আমাকে লিখতে হবে যে এটা কি পেয়েছে ভাইয়া, এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। এই যে এই কাজটুকুই আপনাকে করতে হবে। সেম ওয়েতে আমরা যদি একটু পরে আসি দেখি, আমরা যদি পরে আসি দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব 70,000, 75,000। তাহলে আমরা প্রাপ্য হিসাব লিখি। প্রাপ্য হিসাব 70,000 আর 75,000, আমরা লিখি প্রাপ্য হিসাব। এখানে হচ্ছে আমাদের 70,000, এখানে আমাদের 75,000। তাহলে দুইটার পার্থক্য কত ভাইয়া? দুইটার পার্থক্য হচ্ছে 5,000। এবার বলেন তো ভাইয়া, ছিল 75, হইল কত? 70। তাহলে কি হয়ে গেছে? কমে গেছে না? দ্যাট মিনস মাইনাস ফিগারে আসছে। আমরা ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে এখানে লিখবো হচ্ছে হ্রাস পেয়েছে। কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এই যে এই কাজটা। পরে যাই আমরা দেখি কি বলেছে। মজুদ পণ্য 1,10,00, 90,000। 1,10,00, 90,000। তাহলে আমরা লিখি মজুদ পণ্য। এখানে আছে 1,10,00, এখানে আছে 90,000। তাহলে একটু চিন্তা করেন তো ভাইয়া, ছিল 90, হইল কত? 1,10,00। তার মানে এটার পার্থক্য কত? 20,000। কি হয়েছে ভাইয়া দেখেন তো, 90 থেকে 1,10,00, তার মানে বৃদ্ধি পেয়েছে, বেড়েছে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো বৃদ্ধি পেয়েছে। ডান। এরপরে আসি আমরা দেখি, এরপরে আমরা সম্পদ শেষ, দায়ে চলে আসি আমরা। বকেয়া খরচ 20,000, 12,000। তাহলে আমরা এখানে লিখি বকেয়া খরচ। 20,000, তারপরে আমাদের ছিল কত ভাইয়া? 12,000। তাহলে 20 থেকে 12 কি হইল ভাইয়া? ছিল 12, হইল 20, পার্থক্য কত? 8,000। তার মানে কি 8,000 এখানে বৃদ্ধি পেয়েছে। তারপরে যাই দেখি প্রদেয় হিসাব 70, 80। প্রদেয় হিসাব কত? 70, 80। তাহলে লিখি আমরা। হ্যাঁ দেখেন তো, ছিল 80, হয়েছে কত? 70। তার মানে কি মাইনাস হয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে, সেজন্য মাইনাস। এখানে আমরা লিখবো হ্রাস। ওকে, আচ্ছা। এরপরে আসি আমরা, আর কি আছে দেখি। আয়কর, প্রদেয় আয়কর একটি চলতি দায় 5,000, 8,000। তাহলে প্রদেয় আয়কর লিখি আমরা। 5,000, 8,000। ভাই ছিল 8,000, হয়ে গেছে 5,000। তার মানে 3,000 টাকা ডিফারেন্স কি হয়ে গেছে? হ্রাস পেয়ে গেছে, রাইট? এই যে হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এতটুকু কাজই আপনাকে করতে বলেছে। এতটুকু কাজ যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা 2 মার্ক এখান থেকে কনফার্ম করে নিয়েছি। ওকে, গেল এটা। এরপরে আমরা ম্যাথটাতে আবার যাই, একটু দেখেন কি বলছে। আমরা যদি ম্যাথটাতে যাই, এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খ নম্বর প্রশ্নে ভাইয়া কি বলেছে আমরা একটু দেখি, ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য। খ নম্বর প্রশ্নে আমাদের বলেছে এই যে নেট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ দেখাও। ভাইয়া আপনারা যদি বেসিক 1 নম্বর ক্লাসটা আমার করে থাকেন, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নগদ প্রবাহের 3টা ধাপ আছে বা স্টেপ আছে 3টা। একটা পরিচালন কার্যক্রম, একটা বিনিয়োগ কার্যক্রম, একটা অর্থায়ন কার্যক্রম। তো এই 3 কার্যক্রমের ভেতরে শুধুমাত্র পরিচালন কার্যক্রমে আমাদের কি হবে? পার্থক্য হবে। পরিচালন কার্যক্রমে 2টা পদ্ধতিতে করা যায়, একটা প্রত্যক্ষ পদ্ধতি, একটি পরোক্ষ পদ্ধতি। তো প্রশ্নে যদি নিট মুনাফা যদি দেয়া থাকে, তাহলে এটি অবশ্যই আমাকে পরোক্ষ পদ্ধতিতে সলভ করতে হবে। কোন পদ্ধতিতে? পরোক্ষ পদ্ধতিতে, তাই না? অ্যাকাউন্টিং বকেয়া ভিত্তি ফলো করে নিট মুনাফার ভেতরে নগদ এবং অনগদ সকল প্রকার লেনদেন বা হিসাব জড়িত থাকে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? এই নিট মুনাফার সাথে সকল অনগদ যে বিষয়গুলো আছে বা ধারে যে বিষয়গুলো আছে, সেই জিনিসগুলোকে সমন্বয় করে আমাকে কি করতে হবে? নগদে ট্রান্সফার করে নিতে হবে। ঠিক আছে? তো এই কাজটাই আমাদেরকে এখানে করতে হবে। এটা করার জন্য জাস্ট আমরা এই ধাপটা অনুসরণ করব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এই ধাপটা যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হবে না। দেখেন কি লেখা আছে, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কোন পদ্ধতি? পরোক্ষ পদ্ধতি। তাহলে সেখানে কি দেয়া থাকবে? নিট আয় বা নিট ক্ষতি দেয়া থাকবে।
এর সাথে কিছু কিছু দফাকে সমন্বয় করতে হবে। যেমন আমরা জানি অবচয়, অবলোপন বা শূন্যীকরণ, অবচয়, অবলোপন বা শূন্যীকরণ এগুলো হচ্ছে আমাদের অনগদ লেনদেন, অর্থাৎ যে লেনদেনের ফলে এখন এবং ভবিষ্যৎকালে কখনোই নগদ টাকা পাওয়া যাবে না বা আদান প্রদান হবে না, তাকে আমরা অনগদ লেনদেন বলছি। ঠিক আছে? তো অবচয়ের ফলে কখনো নগদ টাকার আদান প্রদান হয় না, এখনো হয় না, ভবিষ্যতেও হবে না, তো এটি অনগদ লেনদেন। তো দেখেন এই যে নিটাই, নিটাই যখন আমরা নির্ণয় করেছিলাম অনগদ লেনদেনটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, তাই না ভাইয়া? বাদ দিয়ে দিয়েছিলাম তো, রাইট? তো এখন আমরা এই অনগদটাকে যদি সমন্বয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্লাস করে দিতে হবে, অর্থাৎ এই অনগদটাকে আমরা রাখবো না, বাদ দিয়ে দিব। তো যাকে মাইনাস করেছিলাম ওকে বাদ দিতে গেলে যদি আপনি আবার মাইনাস করেন তাহলে তো ডাবল বাদ দেওয়া হয়ে গেল, তাই না? তো সেই কারণে উল্টা কাজ করতে হবে, প্লাস করতে হবে। তাহলে দেখেন প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, এত কিছু আপনার মাথায় ঢোকে না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাইলাম, এটাই অ্যাকচুয়াল ফ্যাক্ট, কিন্তু আপনার এত কিছু মাথায় ঢোকে না। আপনি মনে রাখবেন কিভাবে বলি? যাদের মাথায় ঢুকলো না জিনিসটা, মানে না ঢোকারই কথা, কারণ বেসিক যাদের ক্লিয়ার না তারা বুঝবে না এটা। দেখেন নিটাই বা নিটাই আছে না, নিটাই নিট ক্ষতি বা যেটাই দেয়া থাকুক, নিটাই দেয়া আছে আমাদের। তো এই নিটাইয়ের ভেতরে আমরা নিটাই থাকা মানে কি? আমাদের এটা পরোক্ষ পদ্ধতি। ওকে, পরোক্ষ মানে কি? উল্টা। তো নিট আয়ের সাথে আমরা ব্যয়, অবচয় তো একটা ব্যয় হিসাব, তাই না? তো ব্যয়কে আমরা কি করি? আয় থেকে ব্যয়কে বাদ দিই। তো এটা যেহেতু আমরা পরোক্ষ পদ্ধতিতে সলভ করছি, এটাকে প্লাস করে দিব। জাস্ট পরোক্ষ মানে কি? উল্টা না? সেই কাজটা আমরা করব। ঠিক আছে? এতটুকু মাথায় রাখলে আমাদের হবে। তাহলে আমরা কি দেখলাম? যদি অবচয়, অবলোপন, শূন্যীকরণ থাকে প্লাস করব। সম্পদ বিক্রয় জনিত ক্ষতি, ক্ষতি মানে ব্যয় ভাইয়া, তো ব্যয় থাকলে নিট আয়ের সাথে কি করি? নরমালি আয়ের থেকে ব্যয় বাদ দিই। কিন্তু পরোক্ষ পদ্ধতি মানে কি করতে হবে? উল্টা কাজ, অর্থাৎ যোগ করতে হবে। সম্পদ বিক্রয়জনিত লাভ, ভাইয়া আয়ের সাথে লাভকে আমরা কি করব বলেন তো? আয়ের সাথে লাভকে আমরা নরমালি কি করি? লাভ থাকলে আমরা প্লাস করি, কিন্তু এটা কোন পদ্ধতি? পরোক্ষ পদ্ধতি, তাই উল্টা, অর্থাৎ মাইনাস করে দিতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন চলতি সম্পত্তি হ্রাস, চলতি সম্পত্তি যদি কমে যায় আমি প্লাস করব, চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায় মাইনাস করব, চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস করব, চলতি দায় হ্রাস পেলে মাইনাস করব। ঠিক আছে? কেন ভাইয়া? চলতি সম্পদ হ্রাস পেলে আমি কি করছি? প্লাস করছি। ভাইয়া কেন? ধরেন প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ হিসাব। এখন প্রাপ্য হিসাব কখন হ্রাস পায় আমাকে বলেন তো? যখন প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি টাকা পাই। তো প্রাপ্য হিসাবের কাছ থেকে যখন আমি টাকা পাচ্ছি তখন আমার কি নগদ বেড়ে যাচ্ছে না? নগদ বেড়ে যাচ্ছে না? সেই কারণে আমি এটাকে প্লাস করব। একদিকে নগদ বাড়ছে আর প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে। এই যে চলতি সম্পদ হ্রাস মিন্স প্রাপ্য হিসাবকে হ্রাস বলছে। এই প্রাপ্য হিসাব অর্থাৎ সম্পদ যদি হ্রাস পায়, চলতি সম্পদ যদি হ্রাস পায় আমি কি করব? যোগ করব। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক অনুরূপভাবে আমি যদি একটু দেখাই চলতি দায় বৃদ্ধি। ভাইয়া চলতি দায় বৃদ্ধি মানে কি? চলতি দায় বৃদ্ধি মানে পাওনাদারকে আমি এখনো টাকা দেইনি, তার মানে আমার হাতে নগদ মজুদ আছে, সে কারণে এটাকে আমি প্লাস হিসাবে দেখাচ্ছি। কিন্তু চলতি দায় হ্রাস যখন বলছে, চলতি দায় হ্রাস যখন বলছে আমি মাইনাস করে দিচ্ছি। কেন? প্রদেয় হিসাবকে যখন আমি টাকা পরিশোধ করছি, প্রদেয় হিসাব নামক চলতি দায় কমে যাচ্ছে না? তো চলতি দায় কখন কমছে? যখন আমি টাকাটা পরিশোধ করছি, মানে আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। তো আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে মানে কি? নগদ প্রবাহ বিবরণীতে এটাকে মাইনাস করব না? অবশ্যই মাইনাস করব। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের এই কাজটা কিন্তু হয়ে যাবে। অবচয়, অবলোপন, শূন্যীকরণ থাকলে প্লাস, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি অর্থাৎ ক্ষতি বা ব্যয় থাকলে প্লাস, লাভ থাকলে কি? মাইনাস। সম্পদ হ্রাস, সম্পদ কমে গেলে যোগ করব, উল্টা। সম্পদ যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে মাইনাস করব। কিন্তু দায়ের ক্ষেত্রে আবার সেম, দেখেন চলতি দায় বৃদ্ধি প্লাস, চলতি দায় হ্রাস মাইনাস। এই ফ্যাক্টটা আপনাকে বুঝতে হবে একটু ভালো করে। এখান থেকে আপনি এমসিকিউ পাবেন, সিকিউ প্রশ্ন তো পাবেনই আপনি। ওকে, এবং এটা বুঝলে নগদ প্রবাহ বিবরণী খুবই সহজ। সেকেন্ড পেপারে আপনাকে চিন্তা করতে হবে না কই থেকে আমি অ্যান্সার করব, কারণ এই চ্যাপ্টারটা আমি যেভাবে শেখাই দিব খুবই সহজ করে আপনাকে শেখাবো। ওকে, তাহলে এই স্টেপটা আমরা ফলো করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু ম্যাথে চলে যাই, দেখেন আচ্ছা, তাহলে আমাদের ম্যাথ হচ্ছে এটা। তাহলে আমাদের নিট মুনাফা দিয়ে দিয়েছে, আমরা একটা ঘর করি, তাহলে সুন্দর করে আমরা একটা ঘর করি। এখানে লিখতে হবে, কোম্পানির নাম লিখবেন আপনি। হ্যাঁ, কোম্পানির নাম এটা ধরেন আমি স্টার দিয়ে রাখলাম। দেন আপনি এখানে লিখবেন নগদ প্রবাহ বিবরণী। কোম্পানির নাম যেটা দেয়া আছে সেটা আপনি লিখবেন।
দেওয়ার পরে একটা তারিখ দেওয়া আছে, সে তারিখটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারিখটা আপনাকে লিখতে হবে। একটু দাঁড়ান, ওয়েট করেন, আমি জাস্ট এটাকে একটু উপরে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নগদ প্রবাহ বিবরণী আমরা লিখলাম। লেখার পরে আমরা নগদ প্রবাহ বিবরণীর একটা ঘর কাটবো। অ্যাকাউন্টিং এর ঘর যেমন হয় আপনারা জানেন, সেভাবে একটা ঘর কেটে নিই আমরা। টাকার ঘর দিবেন, 2টা টাকার ঘর হবে। ওকে, ডান। আচ্ছা, 2টা টাকার ঘর হইল। হ্যাঁ, এবার আসি আমরা ম্যাথে চলে আসি। দেখেন, আচ্ছা আমাদের বিবরণ টাকা টাকা এখানে হবে, বিবরণ টাকা টাকা লেখা হয়েছে না? আচ্ছা, এখন কি করতে বলেছে আমাদের? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তাই না? তাহলে আমরা এখানে একটু লিখবো সুন্দর করে, দিয়ে হেডিং দিব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। ওকে, আচ্ছা, দিয়ে আপনারা এটাকে একটু আন্ডারলাইন করতে পারেন। আচ্ছা, হইলো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিখব নিট মুনাফা। কি লিখবো আমরা? আমরা লিখব নিট মুনাফা, যেটা প্রশ্নে আমাদের দেয়া আছে নিট মুনাফাটা, তাই না? এই যে দেখেন, নিট মুনাফা দেয়া আছে না? নিট মুনাফা কিন্তু দেয়া আছে কত? 30,000 টাকা। তাহলে এই নিট মুনাফা 30,000 টাকা আমরা এখানে লিখব। লিখার পরে আমরা এখন কি করব? আমরা এখন সমন্বয়গুলো এখানে লিখে ফেলবো। হ্যাঁ, এখন সমন্বয় করতে হবে এর সাথে, অর্থাৎ প্লাস মাইনাস করতে হবে। সমন্বয় সমূহ। তাহলে দেখি তো পরিচালন কার্যক্রমের ভিতরে কি আসে? চলতি সম্পদ, চলতি দায়, হ্রাস বৃদ্ধিগুলো আসবে। আর কি আসবে? ওই যে অবচয়, অবলোপন, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, এই জিনিসগুলো সাধারণত আসবে এখানে। তাহলে আমরা অঙ্কে যাই। অঙ্কের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখি তো। অঙ্কের মধ্যে আমরা আসবাবপত্র ক্রয়, পুরাতন যন্ত্রপাতি ক্রয়, শেয়ার ইস্যু এগুলো দেখতে পাচ্ছি। অঙ্কের ভিতরে কি কোথাও অবচয়, অবলোপন, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি এই বিষয়গুলো কি দেয়া আছে ভাইয়া কোথাও? অঙ্কের মধ্যে কি সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, অবচয়, অবলোপন কিছু দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমরা একটু চলতি সম্পদ হ্রাস বৃদ্ধিতে চলে আসি। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আমরা চলতি সম্পদ নিয়ে কাজ করি। দেখেন, চলতি সম্পদ ভাইয়া ছিল কত? 80,000। হয়ে গেছে কত? হয়ে গেছে কত ভাইয়া? হয়ে গেছে 1,50,000। তার মানে আমার চলতি সম্পদ কি হয়েছে বলেন তো ভাইয়া? চলতি সম্পদ আমার বেড়ে গেছে, তাই না? ছিল 80, হয়ে গেছে 1,50,000। ক নম্বরে যেটা করেছি, চলতি সম্পদ বেড়েছে। তাহলে চলতি সম্পদ, আচ্ছা সরি, নগদ তহবিল, তো আমরা এটা নগদ তহবিল নিয়ে এখন কাজ হবে না, এটার কাজ হবে শেষে। কারণ আমরা কিসের অঙ্ক করছি? আমরা নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক করছি, তাই না? এই নগদ প্রবাহের অঙ্ক করছি, দ্যাট মিন্স নগদ তহবিল নিয়ে আমরা কোনো কাজ করব না। এটা চলতি সম্পদ না, এটা এইভাবে থেকে যাবে। এটা সর্বশেষ আমরা অঙ্ক করে এটা উত্তরে বের হবে। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরেন। এটা নিয়ে আমরা কাজ করব না, এটাকে আমরা রেখে দিব। এটা নিয়ে আপাতত আমরা রেখে দিব, নগদ তহবিল বাদে আমরা দেখব। দেখেন, প্রাপ্য হিসাব ভাইয়া ছিল কত? 75। হয়ে গেল কত? 70। তার মানে কি 75 ছিল 70 হয়েছে, দ্যাট মিন্স কি হয়েছে? হ্রাস পেয়েছে, তাই না? তাহলে চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমাকে প্লাস করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে জানেন? আমরা লিখবো প্রাপ্য হিসাব হ্রাস। প্রাপ্য হিসাব হ্রাস। দেখেন এখানে আমরা লিখবো এইভাবে, দেখেন সরি, প্রাপ্য হিসাব কি হয়েছে ভাইয়া? হ্রাস পেয়েছে, তাই না? আচ্ছা, তাহলে প্রাপ্য হিসাব হ্রাস হলে কি করব? যোগ করব কত? 5,000 টাকা, তাই না? আপনি এখানে দেখাও দিতে পারেন। হ্যাঁ, 75 মাইনাস 70, তাহলে কত হ্রাস পেলো সেটা বুঝে গেল। যদি আমরা ক নম্বরে করেছি, এই অঙ্কে না করলেও হবে, কিন্তু অন্য অঙ্কে দেখাতে হবে যেখানে হ্রাস বৃদ্ধি নির্ণয় করতে বলবে না ক নম্বরে, সেসব অঙ্কে যদি আপনি দেখিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে দেখাইছেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমরা চলে আসি, আবার দেখি আর কি আছে ভাইয়া। আরেকটা দেখতে পাচ্ছি মজুত পণ্য। ভাইয়া মজুত পণ্য আমরা কি জানি? আমরা জানি মজুত পণ্য হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে সেটা ছিল কত? 90,000 ছিল, হয়ে গেছে 1,10,000। তার মানে কি এই মজুত পণ্যটা কি হয়েছে ভাইয়া? বৃদ্ধি পেয়েছে। মজুত পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে
চলতি সম্পদ বৃদ্ধি মানে বিয়োগ করতে হবে। আপনি এটা 2-3টা ম্যাথ করতে করতে অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার, ঠিক আছে? মেন থিম আপনি বুঝে গেছেন। তাহলে আমরা লিখব মজুত পণ্য বৃদ্ধি কত টাকা? 20,000 টাকা। তাহলে আমরা চলে আসি এখানে। (1,10,000 মাইনাস 90), তাই না? কি হয়ে গেছে? বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি পাইলে আমি মাইনাস করব 20,000 টাকা, ঠিক আছে ভাইয়া? এই যে হয়ে গেল। এরপরে যাই আমরা। এরপরে আমরা দায়ে চলে আসি। কোথায় আসবো এরপরে? এরপরে আমরা দায়ের ভেতরে চলে আসি। চলতি দায়। তো প্রথমে বকেয়া খরচ। বকেয়া খরচ একটি চলতি দায়। ভাইয়া ছিল কত? 12,000, হয়ে গেছে কত? 20,000। তো দায়ের বেলা মনে রাখবো, দায় যদি বৃদ্ধি পায় যোগ, দায় যদি হ্রাস পায় বিয়োগ। দায়ের ক্ষেত্রে কিন্তু আবার উল্টা কোনো নিয়ম নাই ভাই। দায় যদি বৃদ্ধি পায় তার মানে যোগ, তার মানে দায় পরিশোধ করিনি বলে বৃদ্ধি পেয়েছে, যোগ করব। টাকা আমার কাছে আছে, দায় পরিশোধ করে দিয়েছি, তার মানে কি দায় কমে গেছে, তো দায় পরিশোধ করলে টাকা চলে যাবে, এই কারণে বিয়োগ করব। তাহলে দেখেন এখানে বকেয়া খরচ কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে বকেয়া খরচ বৃদ্ধি মানে কি? দায় বৃদ্ধি মানে প্লাস। ডান। তাহলে আমরা লিখি বকেয়া খরচ বৃদ্ধি। আচ্ছা, বকেয়া খরচ বৃদ্ধি। একটু ওয়েট। তাহলে বকেয়া খরচ আমাদের কি হয়েছে? বকেয়া খরচ বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? লিখি এই যে বকেয়া খরচ বৃদ্ধি। কত টাকা যেন দেখলাম, ভুলে গেলাম। 12,000 20,000, তাই না? তাহলে 20,000 মাইনাস 12,000 কত? 8,000। বৃদ্ধি মানে প্লাস। ডান। এরপরে আসেন, এই যে দেখেন প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 80,000 ছিল, হয়ে গেছে 70। দ্যাট মিনস হ্রাস হয়েছে। হ্রাস হইলে মাইনাস। তাহলে প্রদেয় হিসাব হ্রাস। আমরা কি লিখবো ভাইয়া? আমরা লিখবো প্রদেয় হিসাব হ্রাস, ঠিক আছে? দেখেন প্রদেয় হিসাব হ্রাস, ঠিক আছে? 80 মাইনাস 70, হ্রাস মানে বিয়োগ কত? 10,000। এই যে ডান। এরপরে আসি আমরা, আবার কি বলছে দেখেন, প্রদেয় আয়কর। আয়কর দেননি, এখনো আপনাকে দিতে হবে। তাহলে প্রদেয় আয়কর ছিল 8,000, হয়ে গেল 5,000। আমরা দেখতে পাচ্ছি এটাও কি হয়েছে? হ্রাস হয়েছে 3,000। হ্রাস মানে মাইনাস, তাই না? দায় হ্রাস মানে মাইনাস। আবারও বলছি, তাহলে আমরা লিখি প্রদেয় আয়কর কি হয়েছে? প্রদেয় আয়কর হ্রাস হয়েছে, তাই না? 8,000 মাইনাস 5,000, তাহলে কত? 3,000। এই যে ডান আমাদের, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট করি, কত আসে দেখি। এখানে আমরা প্লাস ফিগার দেখতে পাচ্ছি 5,000, 8,000, 13,000। আর মাইনাস ফিগার দেখতে পাচ্ছি 20 আর 10 30, 33। তাহলে 33 থেকে 13 যদি আমরা বাদ দিই, তাহলে মাইনাস ফিগারই থাকবে কত? 33 থেকে 13 বাদ দিলে 20,000। তাহলে দেখেন এখানে ছিল 30,000, এখান থেকে 20,000 যদি বাদ দিই তাহলে আমাদের থাকবে কত? প্লাস 10,000, তাই না? এই যে প্লাস 10,000, এটাকে আমি এইভাবে ক্লোজ করে দিব এবং এটাকে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই কথাটা লিখতে হবে। এখানে লিখেছিলাম পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, অঙ্ক করা শেষে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। নিট কথাটা ইউজ করতে হবে, হ্যাঁ? কেন? কারণ সব প্লাস মাইনাস করে যে এক্সাক্ট অ্যামাউন্টটা পাচ্ছি সেটাকে নিট বলি আমরা। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 10,000 টাকা। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। একটু সহজে বোঝার ট্রাই করবেন। আমি খুবই সহজে ইনফরমালি আস্তে আস্তে বোঝাচ্ছি। আমার বিশ্বাস আপনি যদি ক্লাসটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন আপনি পারবেন, ঠিক আছে? এবং আমি যতগুলো ক্লাস নিব এগুলো শেষ করলে নগদ প্রবাহ নিয়ে আপনাকে আর একটা বাইরের কিছু দেখতে হবে না, ইনক্লুডিং সিকিউ প্লাস এমসিকিউ সলভ করাবো। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আসি আমরা যেটা করব, এখন আমরা যেটা করব ভাইয়া সেটা হচ্ছে, সরি একটু দাঁড়ান। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা পরের যে ম্যাথটা আমাদের দিয়েছে সেটা আমরা দেখি। গ নাম্বার। গ নাম্বারে আমাদের কি বলেছে একটু দেখেন। আচ্ছা, এই যে গ নাম্বার। গ নাম্বারে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে
উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা জানি যে নগদ প্রবাহ বিবরণীর তিনটা অংশ থাকে, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। তো আমরা তো পরিচালন কার্যক্রম খ নম্বরে শেষ করে ফেলেছি, তাহলে বাকি থাকে কয়টা কার্যক্রম? দুইটা, একটা হচ্ছে বিনিয়োগ আর একটা অর্থায়ন। ভাইয়া বিনিয়োগ কার্যক্রমে কি কি যায়? বিনিয়োগ কার্যক্রমে যাবে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, শেষ। অর্থায়নে কি যাবে? মূলধন আনয়ন, অর্থাৎ শেয়ার ইস্যু করে যে মূলধন আসে সেটা, আমরা যদি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করি সেটা, আমরা যদি ঋণ গ্রহণ করি সেটা, আমরা যদি বন্ড বিক্রি করি, ক্রয় করি, এই জিনিসগুলো জাস্ট এখানে আসবে। খুবই সহজ ভাইয়া, জাস্ট এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে হবে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিও 1। আমি বারবার ভিডিও 1-এর কথা কেন বলছি? কারণ ওই ভিডিওটা যদি আপনি না দেখেন এই অঙ্কগুলো একটু কঠিন লাগতে পারে। ওখানে আমি সব বলে দিয়েছি কোন কার্যক্রমে কোনটা যাবে, ডিটেল আলোচনা করেছি, এখানেও বলছি, ওখানে ডিটেল বলা আছে। তাহলে আমরা সেম ওয়েতে একটা ঘর এঁকে নিব। দেখি আমরা সেম ওয়েতে একটা ঘর এঁকে নিব। আপনারা অবশ্যই হেডিং দিবেন কিন্তু, হ্যাঁ, কোম্পানির নাম, নগদ প্রবাহ বিবরণী এবং তারিখ যেটা প্রশ্নে দেওয়া আছে। আমি একটু স্কিপ করে গেলাম, এই আর কি। তাহলে এই যে একটা ঘর, হ্যাঁ, দুইটা ঘর হইলো। এবার আমরা এইভাবে একটা ঘর করে দিই, সেম অ্যাকাউন্টিং এর ঘর, সবই সেম। তাহলে এবার আমরা চলে আসি, এখানে আমরা দিব বিবরণ, এখানে আমরা দিব টাকা, এখানে আমরা দিব টাকা, ঠিক আছে? তাহলে আমরা এই যে খ নম্বরে যে আমরা তৈরি করলাম, খ নম্বরটা, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 10,000 টাকা, এই জিনিসটাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি এটাকে এখানে। কত টাকা? 10,000 টাকা, এই জায়গায় লিখে রাখলাম, হ্যাঁ। এখন এটা কই পেলেন আপনি? স্যার তো জিজ্ঞাসা করবে এটা কি তুমি জাদু করে নিয়ে আসলা? না ভাইয়া, এটা হচ্ছে খ হতে প্রাপ্ত। আমাকে লিখতে হবে এটা হচ্ছে খ হতে প্রাপ্ত, মানে খ হতে আমি পেয়েছি, ঠিক আছে? এবার আমরা যাই পরবর্তী ধাপে, চলে যাই আমরা। এখন আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটা আমরা তৈরি করি। এভাবে দিয়ে আমরা একটু ডট করে দিই, ঠিক আছে? হইল। তাহলে বিনিয়োগ কার্যক্রমে ভাইয়া কি যাবে? স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। ভাইয়া স্থায়ী সম্পদ চিনি না? আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, এই যে যে জিনিসগুলো আছে এগুলো স্থায়ী সম্পদ, তাই না? তাহলে আমরা দেখি তো প্রশ্নে আমাদের স্থায়ী সম্পদ কোথাও আছে কিনা। আচ্ছা, এই বক্সের ভেতরে তো নাই, তাই না? আমরা বুঝতেই পারছি, কারণ এখানে চলতি সম্পদ, চলতি দায় দেওয়া আছে। তাহলে আমরা একটু অন্যান্য তথ্যের ভেতরে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয় এবং আসবাবপত্র বিক্রয়। তাহলে আমরা জানি স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় হলে সেটাকে আমরা বিনিয়োগ কার্যক্রম বলি। আসবাবপত্র কি ভাইয়া? একটা স্থায়ী সম্পদ। কয় টাকা দিয়ে কিনেছি? 1,00,000 টাকা দিয়ে কিনেছি, তাই না? তাহলে আমরা এখানে লিখি আসবাবপত্র ক্রয়, এই যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় এটা আসবে, তাহলে লিখি আসবাবপত্র ক্রয়। কত? 1,00,000 টাকা। এখন আসবাবপত্র কিনলে নগদ প্রবাহ বিবরণী করছি, আপনার কাছে নগদ টাকা আসছে না চলে যাচ্ছে? আসবাবপত্র যদি ক্রয় করি আমার কাছ থেকে টাকা চলে যাবে, সে কারণে লিখতে হবে মাইনাস 1,00,000। আর আমরা তো সবাই জানি অ্যাকাউন্টিং এ ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস। এরপরে যাই আমরা, পরে বলছে দেখেন পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, তাহলে এটাও আসবে। যন্ত্রপাতি কি? স্থায়ী সম্পদ। বিক্রি করছি কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে। তাহলে আমরা লিখি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। ভাইয়া যদি বিক্রি করি আমার কাছে টাকা কি আসে না চলে যায়? বিক্রি করলে আমার কাছে টাকা আসে, দ্যাট মিনস এটা প্লাস। ওকে, আচ্ছা, ডান। এবার আমাদের আর কি কিছু আছে আমরা দেখি তো ভাইয়া, অঙ্কে চলে যাই। আর কি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় আছে? এরপর আছে শেয়ার ইস্যু, নগদ লভ্যাংশ, এটা তো অর্থায়নে যাবে, তাই না? তাহলে আর কিছু নাই। তাহলে আমরা এখন কি করব? এটাকে একটু ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করে আমরা জাস্ট একটা কথা লিখবো, সেটা হচ্ছে দেখেন কত হয়। এটা থেকে 1,00,000 থেকে 20,000 বাদ দিলে কত হয় ভাইয়া বলেন তো? মাইনাস 80,000 টাকা হয়, তাই না? তাহলে এটাকে আমরা লিখবো বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। কি লিখবো? বিনিয়োগ কার্যক্রম হতে
নিট নগদ প্রবাহ। এই যে ডান হইল, ডান। এরপরে আমাদের তৃতীয় যে স্টেপ তার নাম কি? তার নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই যে, ঠিক আছে। তাহলে অর্থায়ন কার্যক্রমের ভেতরে ভাইয়া কি কি যায়? অর্থায়ন করা অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান কোথায় থেকে টাকা নিয়ে আসবে? শেয়ার বিক্রি করে নিয়ে আসবে, ঋণ সংগ্রহ করে নিয়ে আসবে, বন্ড বিক্রি করে নিয়ে আসবে, এগুলো। এবং এর বিনিময়ে কি দিবে? এর বিনিময়ে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিবে। এই যে যে জিনিসগুলো বললাম এগুলো আসবে। তাহলে আমরা দেখি তো আমাদের প্রশ্নে এই সংক্রান্ত কিছু আছে কিনা। দেখি, এই যে দেখেন শেয়ার ইস্যু। তাহলে আমি যে শেয়ার ইস্যু করছি ভাইয়া, শেয়ার ইস্যু কেন করছি? আমরা মূলধন সংগ্রহের জন্য। তাহলে শেয়ার ইস্যু করলে আমার কোম্পানিতে মূলধন আসবে, টাকা আসবে। শেয়ার ইস্যু কত? 1,50,000 টাকা, এটা আসবে। তাহলে আমরা লিখি শেয়ার ইস্যু 1,50,000 টাকা। হইল? আচ্ছা, তারপর আর কি আছে দেখি তো ভাইয়া। শেয়ার তো আপনি ইস্যু করলেন, করে মূলধন সংগ্রহ করলেন, এর বিনিময়ে আপনি শেয়ার হোল্ডারদেরকে কি দিবেন ভাইয়া? লভ্যাংশ দিতে হবে না? এর বিনিময়ে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হবে। তাহলে নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা, এটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এখানে নগদ লভ্যাংশ প্রদান। ভাইয়া বলেন তো, লভ্যাংশ প্রদান করলে টাকা আসে না যায়? ভাইয়া লভ্যাংশ প্রদান করলে অবশ্যই টাকা আমার চলে যায়। প্রদান বলেছে না, কত? 10,000 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখি 10,000 টাকা। টাকা যেহেতু চলে যায় তাই মাইনাস ফিগারে। তাহলে আর কিছু নয় আমাদের অঙ্কে, আমরা দেখলাম। তাহলে এটা থেকে এটা বাদ দিলে থাকে কত? 1,40,000 টাকা থাকে। তাহলে এটাকে আমরা এখন কি বলবো বলেন তো? এটাকে আমরা বলবো অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, তাই না? অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হইল কত টাকা? এত টাকা। এই যে আমাদের অঙ্ক, তিনটা কার্যক্রমই শেষ ভাইয়া। দেখেন, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। এবার তাহলে আমাদের তিনটার যে অ্যামাউন্ট পেয়েছি, এই তিনটা অ্যামাউন্ট আমরা ক্যালকুলেট করি, কত আসে দেখি। দেখেন 80 + 10, তাই না? এখানে হচ্ছে 80,000 আছে, এখানে 1,40,000, আর এখানে 10, 1,50,000। 1,50,000 থেকে আমরা যখন 80-কে বাদ দিয়ে দিব তাহলে থাকে হচ্ছে 70,000 টাকা, তাই না? প্লাস ফিগার না? যেহেতু এটা প্লাস ফিগারে আসছে, আমাদেরকে এখানে কি লিখতে হবে জানেন? প্লাস ফিগার আসছে, দ্যাট মিন্স আমাদেরকে লিখতে হবে নিট নগদ প্রবাহ বৃদ্ধি, এই কথাটা লিখতে হবে। ঠিক আছে ভাইয়া, এখানে যদি মাইনাস ফিগার আসতো লিখতাম নিট নগদ প্রবাহ হ্রাস। ওকে, হয়েছে না? হয়েছে। এবার দেখেন, অঙ্কের শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মনে পড়ে? এই যে নগদ তহবিলকে আপনারা রেখে দেন, এটার কাজ আমাদের পরে হবে, কারণ আমরা নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক করছি। এখন দেখেন 17 সালের যেটা আছে, প্রথমে যেটা থাকে এটা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। 18 সাল কি পরে না? এটা হচ্ছে পরে। পরে মানে কি? এটা হচ্ছে সমাপনী। প্রথমে যেটা থাকে সেটা প্রারম্ভিক, পরে যেটা থাকে সেটা সমাপনী। এখন দেখেন নিট নগদ প্রবাহ বৃদ্ধি আমাদের অঙ্কে যেটা বের হয়েছে না, দেখেন তো, এই যে নিট নগদ প্রবাহ বৃদ্ধি বের হয়েছে না, এটার সাথে আপনাকে কি করতে হবে জানেন? এটার সাথে আমাদের এই যে অঙ্কে, এই যে অঙ্কে আমাদের কি আছে ভাইয়া? এই যে অঙ্কে আমাদের কি আছে? 80,000 টাকা কি আছে? 80,000 টাকা আমাদের প্রারম্ভিক তহবিল আছে না? এটাকে আমরা কি করব? যোগ করে দিব। কি করে দিব? যোগ করে দিব। ঠিক আছে, কেন যোগ করব? কারণ এটা যোগ করে আমার সমাপনী তহবিলের সমান হতে হবে। সমাপনী তহবিলের কি হতে হবে? সমান হতে হবে। ঠিক আছে, তাহলে ওখানে আমার অলরেডি 70,000 টাকা বৃদ্ধি হয়ে আছে। এখন এর সাথে যদি আমি এই 80,000 টাকা যোগ করে দিই তাহলেই তো 1,50,000 হবে, তাই না? তাহলে সেই জন্য আমাদের প্রারম্ভিক তহবিলটাকে কি করে দিব? যোগ করে দিব। তাহলে এখানে চলে আসি আমরা, এই যে বৃদ্ধি আছে না, এর সাথে আমরা লিখব প্রারম্ভিক নগদ তহবিল। হ্যাঁ, এখানে আমরা লিখব প্রারম্ভিক নগদ তহবিল। ঠিক আছে, এই কথাটা আমরা লিখে দিব। কত টাকা ভাইয়া বলেন তো? দেখে আসলাম 80,000 টাকা। তাহলে 70 আর 80-তে কত হয়? 1,50,000 টাকা। এই 1,50,000 টাকাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সমাপনী
নগদ তহবিল। দেখেন তো মিলে গেছে কিনা? মিলেছে আমাদের। এই যে সমাপনী 1,50,000 টাকা কি মিললো? সমাপনী মানে কি, যেটা পরে আছে। এই যে দেখেন 1,50,000 টাকা মিলে গেছে। এটা যদি ভাইয়া না মিলতো আমাদের, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ভাইয়া ভুল হয়েছিল, ঠিক আছে? বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি ওই 80,000 টাকাকে যোগ দিয়ে দিব, তাহলে আমাদের কি হবে, 1,50,000-এর সমান হবে। যদি সমান না হতো তাহলে কিন্তু অঙ্কটা ভাইয়া আমার ভুল হয়ে গেছিল, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই সমান হয়ে যাবে। প্রারম্ভিক এবং সমাপনী যদি আমরা যোগ করি, সরি, যেটা অঙ্ক করে আমাদের যে অ্যামাউন্টটা বের হবে এর সাথে যদি আমরা প্রারম্ভিকটাকে যদি সমন্বয় করি, তাহলে সেটা অবশ্যই ভাইয়া সমাপনী নগদ তহবিলের কিন্তু ভাইয়া কি হবে, সমান হবে। এবং দেখেন এখানেও কিন্তু ইকুয়েশন মিলে গেছে। এই যে 80,000, 50,000, তার মানে কি বৃদ্ধি পাচ্ছে না? কত বৃদ্ধি পাচ্ছে? 70,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে অঙ্ক করে 3টা কার্যক্রম করে আমি কি দেখাতে পেরেছি যে 70,000 টাকা বৃদ্ধি পাচ্ছে? দেখেন তো, এই যে 3টা কার্যক্রমই যখন আমি করে ফেললাম, করে যখন আমরা ক্যালকুলেশন করলাম, 70,000 টাকা কি ব্যালেন্স বের হয়েছে? যে দেখেন তো ভাইয়া, প্লাস ব্যালেন্স বের হয়েছে না? দ্যাট মিনস কিন্তু 70,000 টাকা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে এই ছিল আমাদের ম্যাথ। আমরা ঢাকা বোর্ড 2019টাকে সলভ করলাম। আমাদের ডেসক্রিপশন বক্সে 1 নাম্বার যে ক্লাসটা আমি নিয়েছিলাম বেসিক, সেটা দেওয়া থাকবে, প্লাস আমি স্লাইডটা দিয়ে দিব। সবাই সুন্দর করে কিন্তু ভাইয়া বাসায় সলভ করবেন। আমরা পর্যায়ক্রমে পরের ক্লাসগুলো দিতে থাকবো। এইভাবে আমরা আরও 5 থেকে 7টা আমরা ম্যাথ সলভ করব এবং এই চ্যাপ্টারের আমরা এমসিকিউ সলভ করব। এগুলো যদি আপনি মন দিয়ে করেন, আমি বারবার বলছি, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট হবে এবং অ্যাডমিশন টেস্টও এখান থেকে প্রশ্ন হয়, আপনি সবগুলো পারবেন, এতটুকু গ্যারেন্টি আমি দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন। ক্লাস কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। শেষ করলাম।